কি ভয়? মাটির থেকে দেখো হ্যাঁ বাবা কি অবস্থা। একটা বড় সড়ো দুর্ঘটনা হতে হতে খুব জোর বাঁচা বেঁচে গেছি আমরা। হয়েছে কি, কালী পূজার যে বাজিগুলো কিনেছিলাম তার মধ্যে থেকে কিছু বাজি বাঁচিয়ে রাখা হয়েছিল। তার মধ্যে ছিল এক বাক্স তুবড়ি। তো দোকানদার তো বলে দেয়নি যে এটা কি তুবড়ি, হয়তো তিনিও জানতেন না। তো আমরা যখন তুবড়িটা জ্বালাচ্ছিলাম, তুবড়ি জ্বালাতে তো সেরকম কোনো ভয়টয় লাগে না, কিন্তু এই তুবড়িটার ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে গেছে। যখনই আমরা জ্বালিয়েছি, মানে বুকুর পাপা যখনই তাতে আগুনটা দিয়েছে, অমনি সেটা দুম করে ভীষণ জোরে বাস্ট করেছে। আর ওর চারপাশে হচ্ছে আমার দিদির ছেলে সৌর্য আর বুকু ছিল, মানে দুপাশে দুজন ছিল। আর বাস্ট করেছে একদম মুখের সামনে, মানে আর একটু হলে কপাল ভালো ছিল তাই জন্য কিছু হয়নি, না হলে আর একটু হলেই বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটে যেত। তো তারপরে আমরা অনেক সাবধানে সাবধানে ওগুলোকে ফাটিয়েছিলাম, বাচ্চাগুলোকে একদম দূরে দূরে রেখে। প্রত্যেকটা বাজি দুম দাম করে ফেটেছে। তো তারপরে আমরা জানতে পারছি যে এই তুবড়িগুলো ছিল বোমা তুবড়ি, মানে এগুলো এরকম ফেটেই যাবে, এগুলো এরকমই। বক্সের গায়েও কিছু লেখা ছিল না, বা যে দোকান থেকে কেনা হয়েছিল তিনিও আমাদেরকে কিছু বলে দেননি। তো মানে ভাবতেই এখনও ভয় লাগছে যে বিশাল বড় একটা দুর্ঘটনা হতে পারতো, চোখ টোখে ফেটে আসতেই পারতো। বাচ্চাগুলো সব থেকে বড় কথা কাছাকাছি দাঁড়িয়েছিল। তো তারপরে এতই ভয় লাগছিল ওগুলো ফাটাতে। তো যাই হোক, 5টা বা 6টা ছিল এরকম, প্রত্যেকটাই ওরকম হয়েছিল। একটা শুধু হয়নি, একটা শুধু ভালোভাবে তুবড়িটা জ্বলেছিল যেরকমভাবে তুবড়ি জ্বলে, বাকি প্রত্যেকটা এত আওয়াজ করে করে দুমদাম করে ফেটেছে, সে আর মানে কিছু আর বলার নেই। তো তারপরে যে কটা ফুলঝুরি তারাকাঠি বাকি ছিল সেগুলো জ্বালিয়ে নিয়ে সব পোকা মরে যা, সব ভূত চলে যা, সব মনস্টার চলে যা। বাজি ফাটানোর পালা ওখানেই শেষ করে ঘরে চলে এসেছিলাম, কারণ ডিনার বাকি ছিল আর পরের দিন তো ছিল ভাইফোঁটা, তার জন্য সমস্ত কিছু রেডি করে রাখা দরকার ছিল। তো ভাইফোঁটা উপলক্ষেই দিদি আর দিদির ছেলে চলে এসেছিলো আগের দিন আমাদের বাড়িতে। তো বুকুর তো আনন্দের আর শেষ নেই, বাচ্চাগুলো তো ভীষণ আনন্দ করছিল আর দুষ্টুমিও সেরকমই সমান তালে করে যাচ্ছিল। ঘরে চলে এসে আমি আর তারপরে ভিডিও আর করতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। পরের দিনের সব মানে আগে থেকে গুছিয়ে রাখার দরকার ছিল, প্লাস আমাদের অনেক ভোরবেলা উঠতে হতো, কারণ সৌর্যের এখানে একজন দিদি রয়েছে, ও সেই দিদির কাছ থেকে ফোঁটা নিতে যাচ্ছিল। তো অনেক ভোরবেলা উঠে ওরা চলে গিয়েছিল। আর ততক্ষণ আমি করছিলাম রান্নাটা একটু এগিয়ে রাখার কাজ করছিলাম, তারপর দিদি ওখান থেকে এসে আমাকে হেল্প করবে। আজকের দিনে যতটা কাজ এগিয়ে রাখা যায়, যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করা যায়, ততই আমাদেরই সুবিধা। তো পোলাওয়ের জন্য সমস্ত কিছু রেডি করছিলাম, চিংড়ির মালাইকারি ওদিকে হচ্ছিল, আর এইটা হতে হতেই আমার দিদিরা ভাইফোঁটা করে চলে এসেছিলো, মানে ফোঁটা নিয়ে চলে এসেছিলো। ঘড়িতে তখন প্রায় 9টা বাজে। আমার রান্না বেশ অনেকটাই হয়ে এসেছিল কমপ্লিট। সেই সময় আমার মা এলো নাতিদেরকে ফোঁটা দেওয়ার জন্য। তো 2 নাতি পাশাপাশি বসে পড়েছে, মা একটু ওদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছিল। দিদারা নাতিদেরকে ফোঁটা দিতেই পারে, তো সেই মাই প্রথম ওদেরকে ফোঁটা দিচ্ছিল। আমার ভাই তো এখনও এসে পৌঁছায়নি, ভাইকে সকালবেলা ফোন করেছিলাম,
তো সে তখন সবে ঘুম থেকে উঠে রেডি হচ্ছে, দেখা যাক ও কখন আসে। তো আমরা তার জন্য ওয়েট করছিলাম। এদিকে দুই ভাই দিদার কাছ থেকে ফোঁটা নিয়ে ফেলল। প্রণাম করো আস্তে করে। দিদাকে নম করো। ও বাবা, ভালো থাকো। ওই ওটা খাই না, কথা শুনবি। One eternity later. কে আপনি? আপনি কে? ও ফটো দিয়ে রেখে দিল। পরের সময় আসছে, পরের সময় ফটো নিতে এসেছে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়ে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে গুছিয়ে আমরা বসে রয়েছি ফোঁটা দেওয়ার জন্য। ভাইয়ের তখনও দেখা নেই। ভাইকে ফোন করছি, ও বলছে যে ও প্রথম ট্রেনটা যে ট্রেনে আসবে ভেবেছিল সেই ট্রেনটা মিস করেছে। তো আর কি করব, এত রাগ হচ্ছিল। মিস করেছে ট্রেনটা, কিছু তো করার নেই। রাগ হলেও আমি ওকে কিছু বলতে পারছি না। তো যেই আমার ঘরে এলো সঙ্গে সঙ্গে তো 2-4টে মার খেয়ে নিল আমার কাছ থেকে। কি আর করি, ভাই ফোঁটার দিন বেশি কিছু তো আর বলতে পারি না। যাই হোক, মামা আর ভাগ্নারা মিলেমিশে কী সব আঁকাঝোঁকা করছিল। ততক্ষণ আমরা রেডি হয়ে নিলাম আর বসে পড়লাম ভাইকে ফোঁটা দিতে। সঙ্গে সঙ্গেই ভাইকে ফোঁটা দেওয়ার কাজ শুরু, কারণ আমাদের তখন পেটে আর খুঁজে 5 মিনিট দৌড়াচ্ছে। লাগবে। এক্ষুনি করে, ঠিক আছে? আর 5 মিনিট লাগবে। মাদের না বাজাতে হবে না, মামা বলেছে তোমাকে বাজাতে হবে। এই নাও, এই নাও। বু করো, বুকু বুকু বু করো। মোস্ট কমফোর্টেবল জামা নাইটি পরে আমরা লুচি খাচ্ছি। মানে যেগুলো খাইনি ভাই সেগুলোই শেষ করছি। এরা কি করছে? এরা দুষ্টুগুলো খুব অত্যাচার করছে। ভাই ফোঁটা দেওয়ার পরে খানিকক্ষণ ওয়েট করেছিলাম, কারণ লুচি খাওয়ার পরপরই তো আর এত কিছু খাওয়া যায় না। তাই খানিকক্ষণ ওয়েট করে সুন্দর করে থালা সাজিয়ে ভাইয়ের জন্যে ভাইকে ডাকলাম। ভাই দেখি খাটের ওপর শুয়ে শুয়ে ঘুমিয়েই পড়েছে। তো 2-3 বার ডাকাডাকি করার পরে তো ওর খাওয়ার আগেই আমার ছেলেটা তো বসে পড়েছে। ও আর তর সইতে পারছে না, এত সুন্দর সাজানো দেখলে বুকু আর থাকতে পারে না। তো মামা এলো, এসে এই যে খেতে বসে গেছে।
ভাই কিন্তু কিছুই রিভিউ দিল না যে কেমন রান্না করেছি, কেমন কি করেছি। ও শুধু খেয়েই গেল। প্রিয় প্রিয় পছন্দের সব জিনিস রান্না করেছি, যেগুলো খুবই প্রিয় সেগুলো খেলো, বাকিগুলো লাস্টে বললো পার্সেল করে দে। চিংড়ির মালাইকারি, ফিশ ফ্রাই। আগে ফিশ ফ্রাইটা খেতে হবে, তারপরে চিংড়ি খেতে হবে। আমি একটু উল্টে দিয়ে ফেলেছি। চিকেন, স্যালাড, দই, মিষ্টি। এদিকে বুকুর খাবার। আর এখানে আছে আইসক্রিম। গরম মাটির যে গ্লাসটা ছিল সেটা বুকু ভেঙে ফেলেছে, ওই জন্য আমাদের এটা ছিল কেনা, ওইটা বের করে। এই ছিল আমাদের ভাইফোঁটার খাওয়া দাওয়া, এই ছিল আমাদের ভাইফোঁটার গল্প। তো ভাই একটু আগেই চলে গেছিল, দিদিরা তখনও ছিল। ও জামা কাপড় গোছাচ্ছিল, বাড়ি চলে যাবে। ভূতি হয়ে গেছে, ভূতি। কাজল ভাজল ভোটকে পুরো ভূতি। অনেকবার দোকানে গিয়ে গিয়ে এইরকম ছোট্ট সাইজের হ্যান্ডব্যাগ দেখেছি, কিন্তু কখনো কেনা হয়নি। আর এবারে ভাই আমাদেরকে সেই ব্যাগই ভাইফোঁটাতে গিফট করলো। তো ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে। টেলিপ্যাথিতে জানতে পেরেছিল বোধহয় এরকম ব্যাগ আমাদের পছন্দ। তো দিদিরা চলে গেল, ভাইও চলে গিয়েছিল। তো ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কেউ এলে যখন খুব আনন্দ হয়, খুব হই হুল্লোড় হয়, তারা যখন চলে যায় কেমন যেন ঘরটা একটা ফাঁকা ফাঁকা লাগে। তো ওরা চলে যাওয়ার পরে বুকু আর বুকুর পাপা এই দেখো চেয়ার দিয়ে খেলা করছে। মালগাড়ি, আচ্ছা।